গল্পের শুরুতে আমরা অ্যানা নামের একটি মেয়েকে দেখতে পাই যে ঘুমাচ্ছিল। তখন তার ছেলে জেন তার বিছানার কাছে এসে দাঁড়ায় এবং তাকে বলে যে চলো সুইমিং পুলে ডাইভিং করি। কিন্তু অ্যানা তাকে মনে করিয়ে দেয় যে তাকে কাজে যেতে হবে এবং জেনকে স্কুলে যেতে হবে। ঠিক তখনই অ্যানা খুব জোরে বজ্রপাতের শব্দ শুনতে পায়। তখন সে জানালার কাছে গিয়ে দেখে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এবং রাস্তায় পানি জমতে শুরু করেছে। কিন্তু অ্যানার মনে হয় যে এখনও পরিস্থিতি এতটা খারাপ হয় নাই যে তার প্রতিদিনের কাজ বন্ধ হয়ে যাবে। সে সকালে নাস্তা বানাতে শুরু করে এবং জেনের দুষ্টুমিতে বিরক্ত হতে থাকে। তখন অ্যানার মা ফোন করে তার খোঁজ খবর নেয়, কিন্তু অ্যানা তাকে আশ্বস্ত করে যে সব ঠিক আছে। এরপর রান্না করার সময় অ্যানা একটি অদ্ভুত পানির অদ্ভুতভাবে বয়ে যাওয়ার শব্দ শুনতে পায় এবং ভাবে যে হয়তো বাথরুম থেকে আসছে। ঠিক তখনই সে পেছনে ঘুরে দেখে যে মেঝেতে চারদিকে শুধু পানি আর পানি। পুরো শহরে এত বন্যা হয়ে গেছে যে পানি তার অ্যাপার্টমেন্টের জানালা পর্যন্ত পৌঁছে গেছে। ম্যানেজমেন্ট অফিসের পক্ষ থেকে ঘোষণা আসে যে 7টি বিল্ডিংয়ে পানি 2য় ফ্লোর পর্যন্ত পৌঁছে গেছে এবং 3টি বিল্ডিংয়ে 3য় ফ্লোর পর্যন্ত। যাদের বাড়িতে পানি ঢুকে গেছে তাদের ওপরের ফ্লোরে যেতে হবে, কিন্তু লিফট কাজ করছে না। তখন জেন খুব বেশি উত্তেজিত হয়ে জোরে জোরে কথা বলতে থাকে এবং খেলতে চায়। এতে অ্যানার ধৈর্য ভেঙে যায়। সে জেনকে টেবিলের ওপর বসিয়ে দেয় এবং তাকে ধমক দেয় যে সে তার কথা কেন শোনে না। এরপর সে জিনিসপত্র গুছাতে শুরু করে এবং খেয়াল করে যে পানি এখন তার পা পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক তখনই তার কোম্পানির একজন সিকিউরিটি এজেন্ট ফোন করে জানায় যে সে তাকে রেস্কিউ করতে আসছে। লোকটি অ্যানাকে বলে যে সে জিনিসপত্র গুছিয়ে সময় নষ্ট না করে শুধু জেনকে নিয়ে ওপরের দিকে চলে যায়। হঠাৎ কল কেটে যায় এবং পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎ চলে যায়। অ্যানা দ্রুত একটি ছোট ব্যাগ তুলে নেয় যাতে সে জেনের ওষুধ রাখতে পারে। এরপর সে জেনকে খুঁজতে দৌড়ায়। জেন ভয়ে আলমারির ভেতরে লুকিয়ে থাকে। অ্যানা তাকে চেঁচানোর জন্য ক্ষমা চায় এবং তাকে পিঠে বসিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাইরে আসতে রাজি করায়। এরপর যখন তারা অ্যাপার্টমেন্ট থেকে বের হয় তখন দেখে সব প্রতিবেশী স্যুটকেস নিয়ে নিজেদের ঘর ছেড়ে যাচ্ছে। অ্যানা জেনকে বাঁচাতে বাঁচাতে করিডোর দিয়ে দৌড়ায় যেন দ্রুত সিঁড়ির কাছে পৌঁছতে পারে, কিন্তু সেখানে বিশাল ভিড় জমে থাকে যা একদম নড়ছে না। আতঙ্কিত অ্যানা করিডোরের অন্যদিকে দৌড়ায় এবং দেখে পাশের সব বিল্ডিংয়েও একই অবস্থা। তখনই সে এমার্জেন্সি সিঁড়ি দেখতে পায় এবং ওপরে উঠতে শুরু করে। জেন পানিতে ভাসতে থাকা মানুষদের দেখে ফেলে, তাই অ্যানা তার মন অন্যদিকে ফেরাতে গান গাইতে শুরু করে। 2-3 ফ্লোর ওঠার পর অ্যানা পুরোপুরি ভেঙে পড়ে। সে দেখে যে সিঁড়িগুলো অনেক জিনিসপত্রে পুরোপুরি বন্ধ হয়ে আছে। সে জেনকে নিচে নামায় এবং নিজে সেই জিনিসগুলোর ওপর উঠে চলতে থাকে, কিন্তু তার পা পিছলে যায় এবং সে পড়ে যেতে যেতে কোনো মতে বেঁচে যায়। অ্যানা কোনো রকমে নিজেকে সামলে নেয়, কিন্তু পানিতে ভাসতে থাকা লাশগুলো দেখে সে বুঝে যায় যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। তাই সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 2য় ফ্লোরের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখে কিছু মানুষ বাথরুম ব্যবহার করার জন্য অ্যাপার্টমেন্টে ঢুকছে। ঠিক তখনই অ্যানা নিজের নাম শুনতে পায় এবং দেখে কাছেই তার কোম্পানির সেই সিকিউরিটি এজেন্ট তাকে খুঁজছে। অ্যানা তার কাছে দৌড়াতে চায়, কিন্তু তখনই সে দেখতে পায় যে জেন ভিড়ের পেছনে পেছনে একটি অ্যাপার্টমেন্টের ভেতরে চলে গেছে। অ্যানা আতঙ্কিত হয়ে তার পেছনে ভেতরে যায় এবং জেনকে খুঁজতে থাকে। ঠিক তখনই তার নজর জানালার দিকে যায় এবং সে একটি বিশাল পানির ঢেউ আসতে দেখে। এই দৃশ্য দেখে তার স্বামী গুয়ানের সঙ্গে পানিতে ডুবে যাওয়া গাড়ির ভয়ঙ্কর স্মৃতি ফিরে আসে। ঠিক সেই মুহূর্তে ঢেউ জানালা ভেঙে দেয় এবং অনেক মানুষকে ভাসিয়ে অ্যাপার্টমেন্টে পানি ঢুকে পড়ে। অ্যানার হাত থেকে ব্যাগটি ছুটে যায়। সে ব্যাগটি ধরতে সাঁতার কাটার চেষ্টা করে, কিন্তু ব্যাগটি ভাঙা জানালা দিয়ে বাইরে ভেসে যায় এবং অ্যানার শ্বাস নেওয়ার প্রয়োজন পড়ে। পানি আর ছাদের মাঝখানে সামান্য বাতাস বেঁচে থাকে, তাই অ্যানা গভীর শ্বাস নেয় এবং তারপর আবার পানিতে ডুব দিয়ে জেনকে খুঁজতে থাকে। অন্য ঘরে সে তার ছেলের অচেতন শরীর দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে তাকে ধরে দ্রুত দরজার দিকে ছুটে যায়। অ্যানা যতই চেষ্টা করে দরজা খোলে না এবং সে নিজেও অচেতন হয়ে পড়ে। ঠিক তখনই সিকিউরিটি এজেন্ট হাই দরজা খুলে এনার জ্ঞান ফেরায় এবং তাকে বাইরে বের হতে সাহায্য করে। 3 জন পানিতে ভেসে ওপরে ওঠে এবং ব্যালকনির রেলিং পার হয়ে আবার করিডোরে পৌঁছে যায়। এরপর হাই জেনকে সিপিআর দেয় এবং জেনের জ্ঞান ফিরে আসে। জেন কাঁদতে কাঁদতে তার মায়ের সঙ্গে জড়িয়ে ধরে। হাই পুরো ঘটনার ভিডিও বানায় এবং কোম্পানিকে রিপোর্ট পাঠায় যে তাদের লিড রিসার্চার নিরাপদ আছে। এরপর 3 জন সামনে এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে জেন বলে যে পানি দেখে তার বাবার কথা মনে পড়ছে যখন তারা গাড়িতে ডুবে গিয়েছিল। উপরে যেতে যেতে হাই তাদের জানায় যে কোম্পানির একটি হেলিকপ্টার পথে আছে। সে এটাও জানায় যে 3 ঘন্টা আগে একটি অ্যাস্টেরয়েড অ্যান্টার্কটিকার সঙ্গে ধাক্কা লেগেছে এবং গলিত বরফ এখন সমুদ্রের পানির সঙ্গে উত্তরের দিকে আসছে। হাই বলে যে সরকার আগেই জানত অ্যাস্টেরয়েড আসতে যাচ্ছে, কিন্তু তারা কিছু বলেনি কারণ এটাকে থামানো সম্ভব ছিল না। এর মানে আজ মানবজাতির শেষ দিন। এটা শুনে এনা বিশ্বাস করতে পারে না। তখন হাই তাকে জানায় যে তার কোম্পানি শুধু এআই বানানোর ল্যাব নয়, আসলে তাদের কাজ ছিল নতুন মানবজাতি তৈরি করা।
দুইজন ইমোশন ইঞ্জিনে কাজ করছিল, এনা এবং তার বস, যে বন্যায় নিজের সন্তানের সঙ্গে মারা গেছে। এনা বোঝানোর চেষ্টা করে যে ইমোশন ইঞ্জিন তখনও টেস্টিং পর্যায়ে ছিল, কিন্তু হাইয়ের তাতে কোনো আগ্রহ নেই। বাকি টিমগুলো তাদের কাজ শেষ করে ফেলেছে। মানুষের মতো শরীর আগেই বানানো হয়েছে, তাদের বোঝার ক্ষমতা এবং সন্তান জন্ম দেওয়ার শক্তিও দেওয়া হয়েছে, এখন শুধু আবেগ দরকার। এত গুরুতর কথার মাঝেই জেন হঠাৎ বলে যে তার টয়লেট যেতে হবে। এটা শুনে তিনজন কাছের একটি অ্যাপার্টমেন্টের দিকে দৌড়ায় যাতে বাথরুম ব্যবহার করা যায়। এনা সুযোগ বুঝে হাইয়ের ফোন নিয়ে তার মাকে কল করে বলে যে সে তাকে খুব ভালোবাসে। ঠিক তখনই দেয়ালের ভেতর থেকে অদ্ভুত শব্দ আসে এবং রান্নাঘরের গ্যাস পাইপ ফেটে যায়। পুরো অ্যাপার্টমেন্টে গ্যাস ভরে যেতে থাকে, তাই তিনজন দ্রুত বাইরে দৌড়ায়। আশেপাশের অন্য ফ্ল্যাটগুলো বিস্ফোরিত হতে থাকে এবং করিডোরের দুই পাশে আগুন ছড়িয়ে পড়ে। হাই ব্যালকনের রেলিংয়ে উঠে ওপরের ফ্লোরে যাওয়ার চেষ্টা করে। এরপর এনা জেনকে তার দিকে এগিয়ে দেয়, কিন্তু জেন তাকে ছাড়তে চায় না এবং তার বাহুতে ছটফট করতে থাকে। এর ফলে এনার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সে পানিতে পড়ে যায়। গাড়ির দুর্ঘটনার স্মৃতি আবার ফিরে এলেও এনা কোনো মতে ওপরে ভেসে ওঠে এবং একটি সাইনবোর্ড ধরে। এরপর সে আবার বিল্ডিংয়ের দিকে সাঁতার কাটে। ঠিক তখনই সে লিফটের ভেতর থেকে একটি শিশুর কণ্ঠ শুনতে পায়। তার নাম জিসু, যে সাহায্যের জন্য কাঁদছে। অ্যানা হাতে করে লিফটের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। সে ওপরে ফ্লোরে দৌড়ায় যাতে কোনো যন্ত্র পাওয়া যায়। তখনই সে দেখে একটি ফ্ল্যাট থেকে কিছু লুটেরা বেরিয়ে আসছে এবং মানুষদের উপর হামলার কথা বলছে। ভয় পেয়ে অ্যানা আবার নিচে দৌড়ায়। সে আবার লিফট খোলার চেষ্টা করে, কিন্তু তখন পানি আরও বেড়ে গেছে এবং জিসুর কণ্ঠও বন্ধ হয়ে যায়। ঠিক তখনই বিশাল একটি ঢেউ বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা খায় এবং অ্যানা আবার পানির নিচে চলে যায়। তার মনে পড়ে কিভাবে সে গাড়ির কাজ ভেঙেছিল এবং গুয়ান তাকে বলেছিল যে সে সামনে সাঁতার কাটুক আর সে জেনকে সামলাবে। কিন্তু গুয়ান হঠাৎ দুর্বল হয়ে পড়ে এবং সাঁতার কাটতে পারেনি। সে জেনকে অ্যানার হাতে দিয়ে নিজে পিছিয়ে পড়ে। বর্তমান সময়ে অ্যানা সিঁড়ি দিয়ে উপরে উঠে দ্রুত জেন এবং হাইয়ের কাছে পৌঁছায়। জেনের অবস্থা ভালো থাকে না এবং তার ওষুধ দরকার হয়, যা অ্যানা আগেই হারিয়েছে। অ্যানা জেনকে কোলে নিয়ে ফ্ল্যাটের দিকে দৌড়ায়, এই সংকল্প নিয়ে যে কোনোভাবেই হোক তাকে ওষুধ খুঁজে বের করতেই হবে। হাই তাকে থামানোর চেষ্টা করে এবং বলে যে তারা চাইলে শিশুটিকে আবার তৈরি করতে পারে, কারণ তার সব ডেটা তাদের কাছে আছে। কিন্তু অ্যানা তার কথা শোনে না। সে যে কোনো একটি ফ্ল্যাটে ঢুকে পড়ে, রান্নাঘর থেকে কিছু জিনিস তুলে নেয় এবং একটি দেশি ওষুধ বানিয়ে জেনের মুখে ঢেলে দেয়। আরেকটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে অ্যানা তার বস হিয়ানমোকে বলছে যে সে জেনকে ছেড়ে দিতে চায়। হিয়ানমো জিজ্ঞেস করে এটা কি গুয়ানের মৃত্যুর কারণে। অ্যানা জানায় যে জেনের সঙ্গে তার পরিচয় হয়েছিল শুধুই কাজের কারণে এবং সে মনে করে যে সে মা হওয়ার জন্য তৈরি নয়। হিয়ানমো বলে যে কেউই পুরোপুরি প্রস্তুত থাকে না এবং এটাও জানায় যে ইমোশন ইঞ্জিন এখন সম্পূর্ণ হয়ে গেছে। হিয়ানমো বলে যে কয়েক মাসের মধ্যেই কোম্পানি তাদের বাচ্চাদের নিয়ে যাবে এবং সে ভাবে যে তারা কি আদৌ এগুলো বানানো উচিত ছিল। বর্তমানে ঘরে বানানো সেই ওষুধে জেনের অবস্থা ভালো হয়ে যায়। সে বলে যে সে অসুস্থ থাকতে ভালোবাসে, কারণ তখন অ্যানা তাকে বেশি মনোযোগ দেয়।